দর্শক বন্ধুরা, আগের ভ্লগের মায়া কাটিয়ে উঠে আজকে শান্তির খোঁজে আরও একবার জেলা সফরে। আজকে থাকছে পশ্চিম বর্ধমান ও বীরভূমে দর্শনীয় কিছু স্থান। তবে শুরু থেকে শুরু করা যাক। সপ্তাহান্তে হাজির রবিবার, সেহেতু নতুন একটা ছুটির দিনের মজা উপভোগ করতে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের সার্কেল পেরিয়ে মা কালীর মন্দিরকে ডান দিকে রেখে পার করে নেব বালি ব্রিজ। বালি পেরোনো মানেই দূরের পথের হাতছানি যেন মন মগজকে গ্রাস করতে থাকে। তাই রাজচন্দ্রপুর থেকে বেরিয়ে NH6 অর্থাৎ খড়গপুরের রাস্তাকে বাঁদিকে রেখে NH2 অর্থাৎ দিল্লি রোডের ওপর দিয়ে বৃত্তাকারে শহরকে বিদায় জানিয়ে ডানকুনিকে বাঁদিকে রেখে এগিয়ে যাব লেজারকে লেজারাসের মতন যাপন করতে। সাপ্তাহিক অচলায়তনের বাসিন্দা হয়েও ঘরের তালার পরিবর্তে চাবি ভেঙে বেরিয়ে পড়তে চাওয়া অবুঝ জীবনশক্তি বারংবারই অনিয়মেই স্বস্তি পায়। সুপ্রশস্ত মসৃণ সড়কে গতির মাত্রা খানিক উচ্চস্বরে রেওয়াজ করতে করতে হাওয়ায় ভেসে এলাম পালশিট টোল প্লাজার কাছে। যদিও টোল প্লাজাটা তেমন গাড়িবহুল নয়, তবুও আমাদের জন্য সাজানো ফাঁকা পথে কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে হাত চালিয়ে এগিয়ে চলি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমার টায়ার মার্কস এনগ্রেভ করতে। আপাতত এসে পড়েছি শক্তিগড়ের কাছে, আর চারপাশে মিষ্টির ভাণ্ডার ও গন্ধ হঠাৎই আমার পেটকে না পারলেও মনকে ক্ষুধার্ত করে তুলেছে। যাই হোক, ওসব লোভে না পড়ে এসে পড়েছি বাঁশকোপা টোল প্লাজাতে। অ্যাকচুয়ালি যেতে হবে টোলের আগের ডান দিকের রাস্তা, ওয়ান ওয়ে, তাই টোল পেরিয়ে রোড চেঞ্জ করে টোলের সামনে থেকে ঢুকে পড়লাম বাঁদিকে। এখন এর গন্তব্য দেউল পার্ক, পশ্চিম বর্ধমান। এখানে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, তবে আমার কিনা কিছু আলাদা দাবি দাওয়া থাকে, তাই ধরলাম এই রাস্তা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনিও ঘুরে যেতে পারেন, কিংবা ঘরে বসে উপভোগ করতে পারেন আমার সঙ্গেই। আর এবার বাঁশকোপা থেকে ঢুকে পড়লাম বামুনারা গোপালপুর রোডে। এখান থেকে বামুনারা হয়ে ধরতে হবে রূপগঞ্জ যাওয়ার রাস্তা। আর এবার ধরে নিলাম দুর্গাপুর, বামুনারা, আড়া, মালানডিহি, শিবপুর, জয়দেব কেন্দুলি, খাগড়া রোড। বিরাট নাম। আর এর মধ্যে মালানডিহির ওপর দিয়েই যেতে হবে আমাদের শিবপুরের দিকে। সুন্দর এই স্টেট হাইওয়ে, আর দুপাশের জঙ্গলের আউটস্কার্টের মহিমাও কিছু কম নয়। এই বাইপাসটা নেওয়ার কারণও এটাই, জঙ্গলের কাছে যাওয়ার ইচ্ছে। তাই যখন এই রাস্তাটার খোঁজ পেলাম নিজেকে সামলাতে পারলাম না, আর আপনাদেরও চাক্ষুষ করাতে পারার ইচ্ছেটাও চেপে বসলো। ভেবেছি আজ শুধু দেউল নয়, যাব গড় জঙ্গলেও। প্ল্যান আছে অনেক, দেখি কতটা কি কভার করতে পারি। সাথে থাকুন, সঙ্গে আমি জিষ্ণু। এই রাস্তা ধরে এখন এগিয়ে যাব মালানডিহির কাছে। সেখান থেকে এই পথ ছেড়ে নেব বিষ্ণুপুরের রাস্তা। এসে পড়েছি বিষ্ণুপুর বাসস্ট্যান্ড মোড়ের কাছে। এখান থেকে ডান দিকে বেঁকে বাসস্ট্যান্ড মোড় পেরিয়ে বিষ্ণুপুর হয়ে গৌরাঙ্গপুরের রাস্তা ধরে নেব। এদিকে আসতেই ধীরে ধীরে জঙ্গলের আরও কাছে চলে এলাম। গ্রাম্য আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলেছি দূর নীল সীমানায়। তবে যথার্থ উপমা হওয়া উচিত সবুজ সীমানায়, কিন্তু আবার রং তো এখন রাজনৈতিক, তাই উপমাকে উপবিসাহা করে রাখাই বেটার। যাই হোক, এবার বেশি আর না বকে দেউল রোডে উঠে পড়ি। এই রাস্তা ধরে খানিক গেলেই পড়বে আজকের ফার্স্ট স্টপ। এখানে আসতে আসতে অরণ্যের আরও অভ্যন্তরে চলে এলাম। গড় জঙ্গল যে শুরু হয়ে গিয়েছে তা বেশ বুঝতেও পারছি। এখন এই গড় জঙ্গলকে এঁকে বেঁকে টপকে আমাদের যেতে হবে এর উত্তর ভাগে। সামনে গিয়ে পড়বে রঘুনাথ মুর্মু ব্রিজ। ওকে বাঁদিকে রেখে এখন এর রাস্তা ধরেই পৌঁছাবো বনকাঠিতে। এভাবে ঘুরু ঘুরু মনে লেটারের প্যাটার্নের রাস্তাতে চরকি পাক খাওয়ার যে আনন্দ, তা বোধ করি এখন আপনারাও বেশ উপলব্ধি করতে পারেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের এই চ্যানেলটাকে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে এসে পড়লাম দেউল পার্কে। জনপ্রতি 20 টাকা ও বাইক বাবদ 20 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকে বাঁদিকেই নজর করলাম রয়েছে পার্কিং স্পেস ও সামনে একটি হোটেল, যেখানে ফুডিং, লজিং সবই অ্যাভেলেবেল। আজ থেকে 700 বছর আগে এই দেউলে ছিল বিখ্যাত চিত্রশিল্পী পিটার পল রুবেন্সের বাড়ি। সেসব এখন অতীত। 5 বিঘে জমি, পুরোটাই দেউল পার্ক। পশ্চিম বর্ধমানের এই পার্ক পিকনিক স্পট হিসেবে বেশ সুন্দর চয়েস। থাকা খাওয়ার সুব্যবস্থা, সাথে বাচ্চাদের খেলার সুন্দর পার্ক সবই আছে। তবে আমি এখন চলেছি অজয়ের চরের কাছে,
যার ধারেই এই পার্ক, আর সেটাই এই পার্কের মূল ইউএসপি। এক গেট থেকে ঢুকে অন্য গেটের সামনে থেকে বেঁকে এগিয়ে যাব চরের কাছাকাছি, আর এখানে ডান দিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা, বাঁদিকে রয়েছে এদের ওয়াটার সিস্টেম এবং হাউজিং, আর ডান দিকে কৃত্রিমভাবে তৈরি করা একটা ছোট্ট বৃক্ষাবৃত অংশ। মূলত এখানেই পিকনিকের আসল মজা। তবে এখন এসব বাদ রেখে আরও খানিকটা সোজা পথে এগোতে হবে। ডান দিকে মূলত আম ও কাঁঠালের সমারোহ, তাই গ্রীষ্মে এখানে এলে যে কি মিষ্টত্ব লাভ হবে তা আশা করি বুঝতেই পারছেন। আপাতত আমধাম ছেড়ে রেখে খানিকটা এগিয়ে এসে হাজির হলাম অজয় নদের চরের কাছে। বাহ, ওদিকটা তো আরও সুন্দর। গ্রাসেস আর অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড মাই ফ্রেন্ড। কোনো এককালে ওপারটাও ছিল নদের তলাতেই। এখন সেখানে বাসিন্দারা নিত্য কার্যের ব্যস্ততায় কাটায়। তবে ওদিকের গাছের সমারোহ খানিক বেশি, নাকি এই দিকের? কি মনে হয় আপনাদের? এটা অবশ্য কৃত্রিম, ম্যানমেড, আর ওপারের অংশটা সম্পূর্ণই অর্গ্যানিক। কৃত্রিম হলেও ঝরে পড়া পাতায় আমার পদস্পর্শে যে আওয়াজ তুলেছে, তাতে জঙ্গলে ঘুরে বেড়ানোর মজা কিঞ্চিৎ ফিল হচ্ছে বইকি। তবে এখন এটুকুই থাক, এরপর তো যাচ্ছি খাস জঙ্গলে। এখানে মূল হোটেলের পাশাপাশি দুদিকে রয়েছে কটেজও। হোটেলের অপোজিটে রয়েছে দেউল স্টেশন, আসল নয় তবে টয় ট্রেনের। সুন্দর ফুলে মোড়া বাগানের চারপাশে ঘুরে বেড়ায় এই ট্রেন, জনপ্রতি খরচ 20 টাকা। সামনে ডান দিকে রয়েছে বাম্পিং কার স্টেশন, আর তার ঠিক বিপরীতে রয়েছে বাচ্চাদের জন্য ঘোড়ায় চড়ার মেরিগো-রাউন্ড। ঘোড়া কেবলমাত্র বাচ্চাদেরই, খরচ 30 টাকা। বাম্পিং কারের খরচ জনপ্রতি 50 টাকা। এদিকে আরও একটি রাইড রয়েছে, কিন্তু কোভিডের পর থেকে সেটা বন্ধ হয়েই পড়ে রয়েছে। তবে অন্যদিকে রয়েছে একটি নাগরদোল্লা, কিন্তু শিশুদের পরীক্ষার চাপে সেও একলা। এবার এখান থেকে বেরিয়ে এসে চলে এলাম বোটিংয়ের দোরগোড়ায়। প্রথমেই এসে শেষ প্রান্ত থেকে দেখিয়েছিলাম, আর এই রইল সামনে থেকে গোটা চরের একটা ওয়াইড ভিউ। আসার সময় ওদিকের রাস্তা ধরেই এসেছিলাম, খেয়াল হলে ওদিক দিয়ে একটু ঢুকে পড়তে পারলে বেশ হতো। যাই হোক, এপারে নদের ধার দিয়ে হাঁটতে লাগছে বেশ। কলা গাছের বেঁকে যাওয়া কাণ্ডের ছাউনিতে মৃদুমন্দ বাতাসের ছোঁয়ায় সুন্দর নাতিশীতোষ্ণ এক অনুভূতি হচ্ছে। এপারে দেখলাম একজন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, আর তার কথায় এখানে নাকি বসলেই মাছ। তবে কথাটা কিছুমাত্র মিথ্যে নয়, আর সেটা তিনি প্রমাণ করলেন গোল্ডেন লাইলনটিকা মাছ ধরে। এবার এখান থেকে ওপারের গেট পেরিয়ে এসে পড়লাম দেউল কনজারভেশন রিজার্ভে, যা ডিয়ার পার্ক বলেও পরিচিত। ডিয়ার পার্কে হরিণ দর্শন এখন বন্ধ, কবে খুলবে তাও জানা নেই। অগত্যা পার্কের ডান সাইডে পার্ক করে জঙ্গলের সামনে মাথা নিচু করে সম্মান জানিয়ে প্রবেশ করলাম গড় জঙ্গলের বেল্টে, জঙ্গলমহলের পশ্চিম বর্ধমানের অংশে। জেলা সিরিজে বাংলার জঙ্গল মোটামুটি 3 দিক থেকে কভার করা হয়েই গেল। এবার শালের এই খাস জঙ্গলে আবারও অটোমোবাইল পথিক, অকৃত্রিম তাই অপূর্ব। ঘন জঙ্গলে ঘুরে বেড়ানোর যে মজা, তা কোনোভাবেই সভ্যতার শিকড়ে পৌঁছবে না। সেজন্যই বোধহয় সভ্যতা আজ হল্লাময়, আর জঙ্গল শান্ত ও চুপচাপ। শান্ত হলেও কখনো পাখির কুজন কিংবা কোনো পোকামাকড়ের খসখস শব্দ রোমাঞ্চে কোনো ঘাটতি পড়তে দিচ্ছে না। ভয়ও হচ্ছে না এখানে এভাবে একা। এখন এসব অভ্যেস হয়ে গিয়েছে, সাথে বোধ করি আপনাদেরও। এবার জঙ্গলের এই রাস্তা থেকে ডান দিকে বেঁকে যাব। নেক্সট স্টপ জঙ্গলের মধ্যে আদি শ্যামরূপা মায়ের মন্দির ও মহর্ষি মেধাশ্রম। খুবই জাগ্রত এই দেবী এবং জঙ্গলের বাসিন্দাদের মধ্যে বহুল চর্চিত। মনস্কামনা পূরণ কিংবা স্বপ্নাদেশ পাওয়া, এরকম প্রচুর ঘটনা লোকমুখে ফেরে। সাথে রয়েছে দুর্গা মন্দিরও। এখানে এ অঞ্চলের প্রথম দুর্গাপুজোর সূচনাও হয়। এখন অবশ্য তা মেডিটেশন সেন্টার। ঘুরে নেব সবই আজকেই। এটা আবারও এই রাস্তা ছেড়ে ডান দিকে ঘুরতে হবে। জঙ্গলের মধ্যে দিক নির্দেশিকাগুলো বেশ যথার্থই, হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে জঙ্গল মানুষকে অ্যাট্রাক্ট করে কিনা, তাই নিজের ম্যাগনেটিক পোলারিটি একটু ম্যানেজ করতে পারলেই হলো। বিন্দাস, একাই একদিনেই ঘুরে ফেলা যায় সব। শুধু একটু ফিজিক্যাল ফিটনেস আর অদম্য ইচ্ছেশক্তি থাকলেই হলো, কোনো ব্যাপারই না। আমি পারলে আপনিও পারবেন, সবাই পারবে। জয়পুর ঘুরলাম, গুড়গুড়িপাল ঘুরলাম, আর এবার গড় জঙ্গল। শালের সমারোহের সালিশি করতে আরও একবার।
আমার একটাই দাবি, জঙ্গল রক্ষা করতে হবে, বেআইনিভাবে ধ্বংস করা বন্ধ করতেই হবে। বঙ্গদেশে পর্যটন বিদেশের থেকে কম হতেই পারে না, আমরা একটু সচেতন হলেই হবে। আপাতত মহর্ষি মেধাশ্রমকে ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি গড় জঙ্গলের আদি শ্যামরূপা মায়ের মন্দিরে। আর ওই যে সামনে দেখা যায় মায়ের মন্দির, বট গাছের পাদদেশে এই মায়ের মন্দিরের সূচনা। এখন অবশ্য সুন্দর করে বাঁধানো হয়েছে এই মন্দিরের প্রাঙ্গণ। মায়ের হাসি মুখখানি পরিতৃপ্তি দেবেই। এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে, তবে তার জন্য পুরোহিত মশাইকে আগে থেকে জানিয়ে রাখতে হয়। মন্দিরের আরও কিছু অংশে কাজ চলছে। অচিরেই দারুণ এক পরিবেশে পরিণত হবে মন্দিরের পার্শ্ববর্তী এলাকাও। দেখলাম এক বাবা মায়ের শিশুর নামকরণের পূজা। এনাদের কাছে এটি একটি পবিত্র স্থল। আপাতত মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে চলে যাই দুর্গা মন্দির ও মহর্ষি মেধাশ্রম। বাসন্তী পূজায় সামান্য হলেও দুর্গাপূজায় আলো দিয়ে সাজানো হয় এলাকা। খুব সুন্দরই লাগে হয়তো তখন। সে দৃশ্য দেখার সৌভাগ্য অদ্যাবধি হয়নি। একবার স্বচক্ষে দেখতে পারলে মন্দ হতো না। রুদ্র মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন দশভুজা, পাঠে বটগাছের পাশে রয়েছেন মা কালী। সদ্য পূজা পার্বণের কাজ সেরে বিশ্রাম করছেন এখানের পুরোহিত। ওপাশে নতুন তৈরি হচ্ছে আরও একটি মন্দির। সামনে শিব মন্দির, দূরে রয়েছে মেডিটেশন সেন্টার। কিছুক্ষণ আগে হয়ে যাওয়া পূজার যজ্ঞের আগুন নিভে গেলেও তার তেজ ও ধোঁয়া স্বমহিমায় বিরাজমান। মেডিটেশন সেন্টারে এখন কেউ নেই, তবে জঙ্গলের মাঝে বসে ধ্যান করার যে আলাদা একটা অনুভূতি আছে তা অস্বীকার করা যায় না। ওপাশে পেছনের দিকে রয়েছে শিবের মন্দির ও সামনে বজরংবলী বিরাজমান। ভেতরে এখন যাওয়া নিষিদ্ধ, তাই এই বেলায় জঙ্গলের মধ্যমণি এই দুই মন্দিরকে বিদায় জানিয়ে আবারও জঙ্গলের রাস্তা পেরোতে হবে। এখন বর্ধমানকে বাই বাই জানিয়ে যাব বীরভূমের উদ্দেশ্যে। এদিকে ঠাকুর দর্শন তো হলো, এবার বাকি ওদিকে গিয়ে আরও একটু ঠাকুর দর্শন। তাই শান্তির খোঁজে আগামী গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। এবার বুঝতে পারছেন আশা করি কোন ঠাকুরের কথা বলছিলাম। বনকাঠি থেকে গৌরাঙ্গপুর পেরিয়ে এখন বনগ্রামের উপর দিয়ে চলেছি। গ্রামের মধ্যে দিয়ে শর্টকাট পেরিয়ে যেতে হবে মূল বনকাঠি রোডে। সেখান থেকে যাব ডাঙাল। আমির খানের নয়, বাংলার ডাঙাল। ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখছি, জায়গার নামগুলো কেমন যেন সেম সেম। মাল্টিভার্স নাকি নামের অভাব, আসল কারণ এখনও খুঁজে পেলাম না। সে যাই হোক, এখন এসে পড়লাম অযোধ্যা হাটতলা। রাম মন্দির নেই এখানে, আগেই জানিয়ে রাখলাম। এই হাটতলার মোড় থেকে ধরে নেব বনকাঠি রোড। গ্রামের মধ্য দিয়ে এই রাস্তায় ভেবেছিলাম ভিড় হবে বেশ, কিন্তু রবিবারের দুপুরে দিবানিদ্রায় কিংবা বিশ্রাম ও আয়েসে দিন কাটাতে ব্যস্ত মানুষের জন্য আমাদের মতন টোটো কোম্পানিদের যাতায়াতে যে বেশ সুবিধা হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জঙ্গলের আউটস্কার্ট ধরে এখন যাচ্ছি ডাঙাল। সেখান থেকে ধরতে হবে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। বর্ধমানের শেষ এই জঙ্গলের পরিবেশে আনন্দ লুটে পুটে নিচ্ছি, কারণ এবার আবারও ফিরব সভ্যতায়, শিল্পে। তাই অর্গ্যানিক যা কিছু যতটা পারি সঞ্চয় করে নিই। বলতে বলতেই পেরিয়ে এলাম ডাঙাল, আর এখান থেকে বাঁদিকে বেঁকে ধরে নেব স্টেট হাইওয়ে। বোলপুর এখান থেকে 19 কিলোমিটার, তাই সামান্য কিছু পথ পেরোলেই শান্তির কাছাকাছি হাজির হব। এই স্টেট হাইওয়ে ধরে এসে পড়েছি ইলামবাজার এলাকায়। এখান থেকে ডান দিকে বেঁকে ধরব বোলপুর কবি জয়দেব রোড। এই রাস্তা ধরে আরও 17 কিলোমিটার পেরোলে বোলপুর। শান্তিনিকেতন এসেছি বেশ কয়েকবার, শেষবার বোধহয় 9-এ পড়ার সময়। তবে একটা অনুভূতি এখন অদ্ভুত হচ্ছে। আমার প্রিয় গীতিকারের থেকে ধার করে বলি, আমি রাজি, ফের ঝুঁকি নিতে হলে নেবতা। দেখিকে থামায় কোনো মানুষ না দেবতা। পিছু ডাকে সাড়া দেব না, থামব না আর, এগিয়ে যাব। পায়ে ধুলো হোক সব বিপদ, এ জীবন আসছি ফেরত। জানি না আপনাদের শুনে কেমন কি মনে হলো। আমি কিন্তু কথাগুলো ফিল করতে পারি খুব। আসলে শুরুর সময় অনেক মন্তব্য শুনেছিলাম, আমি কি আদৌ পারবো বা পারি এসব। তবে টুকটুক করে যে করে চলেছি, এতেই সর্বসুখ। এবারে জয়দেব রোড থেকে ডান দিকে বেঁকে যাব নেক্সট স্টপ সোনাঝুরি হাট। সোনা না ঝরে পড়লেও বাঙালির কাছে এর গুরুত্ব যে সোনার থেকে কিছু কম নয়। খালের রাস্তা ধরে সোজা পথেই হাট। এখনও অবধি 230 কিলোমিটার পথ পাড়ি দিলাম। ক্লান্তি বা অধৈর্য মনোভাব কোনো কিছুই ফিল হচ্ছে না, বরং পেয়েছে খুব খিদে। তাই হাটে জিনিসপত্রের দিকে যাওয়ার আগে পেট পুজোটা সেরে ফেলতে হবে। গাড়িতে পেট্রোল না ভরলে সে কি আর চলতে পারে?
বনবাদারের মধ্যে এই হাট, কিন্তু মিনি অরণ্যে এ তো জন অরণ্য। কি আর করা, সবার সাথে মিলেই না হয় উপভোগ করি ছুটির দিনে হাটের আদার ব্যাপার। তবে আগে পার্কিং এবং হাট নাকি মাটিতে বসা শপিং মল, হস্তশিল্পীদের আতুর ঘর এই সোনাঝুরি। কাঠের তৈরি ঘর সাজানোর সরঞ্জাম থেকে গায়ে দেওয়ার চাদর, জিনিসপত্রের বিভিন্ন সাইজের ব্যাগ, বাচ্চা বড়দের পোশাক, গ্লাস পয়েন্টিং, সবই হাতে তৈরি, হোমমেড প্রোডাকশন। কিন্তু দাম দেখলাম বেশ ভালোই। তবে কাকিমারা যারা ভালো দর করতে পারেন তারাই কিছুটা উপকৃত হবেন। আমার মতন আনাড়িদের জন্য এ জায়গা উপযুক্ত নয়। বিকিকিনির এই হাটে গ্রামের অনেক হস্তশিল্পীদেরই দেখলাম ক্রেতাদের অবিরাম দর কষাকষিতে মর্মাহত ও পরিশ্রান্ত। ঘুরতে লাগলাম চারদিক, এপাশ থেকে ওপাশ। এসেছি যখন সব দিকই ঘুরে বেড়াবো, আর সাথে আপনাদেরও দেখাবো। যেদিকে তাকাই না কেন সব দিকেই রয়েছে বিরাট এক সম্ভার। হাতের তৈরি ডিজাইনার তাঁতের শাড়ি থেকে ঘরে পরার ছেলে মেয়েদের পোশাক, ঘরের পাপোশ থেকে ড্রয়িং রুমের কার্পেট, কি নেই এখানে! সবই হাতে কারুকার্য করা, আর তাতে বাংলার শিল্প ও সংস্কৃতির নিদর্শন রয়েছে ভরে ভরে। একটা পাঞ্জাবি দেখে বেশ পছন্দ হলো, কিন্তু দাম শুনেই মনে পড়ে গেল মায়ের কথা। দেখি পরে কখনো না হয় কিনবো একটা। আপাতত দেখতে থাকি আর কি আছে। তবে যতই দেখছি একটাই কথা মনে হচ্ছে, কেউ যেন একদিকের হাটের আয়োজন এই বনের চারিদিকে কপি পেস্ট করে দিয়েছে। একই সব জিনিস আলাদা আলাদা দোকানে বিক্রি হচ্ছে। তাই পুরো হাটটা না ঘুরে জিনিস না কেনাই ভালো। আগে মার্কেট প্রাইস বুঝে ইনভেস্টমেন্ট। সঞ্চয় না হলেও এমন এক শিল্পকর্মের সমারোহ ঘরে থাকা একরকম সঞ্চয়ই বলতে পারেন। মাদল বাজিয়ে সাঁওতালি গান, নাচ, কিংবা কোনো বাউলের গলায় লোকগীতি, সাথে একতারার সুর, এসব যেন হঠাৎ করেই উদাস করে দেয়। সোনাঝুরির এই বনে যেমন লোকের ভিড় দেখলাম, তেমনই উপভোগ করলাম বঙ্গসঙ্গীত। দারুণ কাটছে আজকের দিনটা। আবারও ফিরে এলাম হাটের মাঝে। এখান থেকে বেরিয়ে পড়তে হবে এবার, এগোতে হবে পরের গন্তব্যের দিকে। আর এবার এখান থেকে কাছেই হাটের পার্শ্ববর্তী প্রকৃতি ভবন দেখে নেব। শিল্পী সুব্রত বসুর কল্পনা চক্ষে পাথরের ভাস্কর্যের ভাণ্ডার এই প্রকৃতি ভবন। শিল্পীর এই কর্মলীলা ভূমি অর্থাৎ পৃথিবী মাতাকে শৈল্পিক নিবেদন। গ্যালারি বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে ঢুকতে পারলাম না, তবে গেট খোলা থাকার সুবাদে ভেতরে ঢুকে ছবি তুলে নিলাম। দেখার ইচ্ছে রইল এই রক স্কাল্পচার কোর্টিয়ার্ডের সব শিল্পকর্ম। তবে বাইরেও পাথরের মূর্তি রয়েছে কিছু। পলাশের সমারোহ, সাথে সুন্দর এই বাগান, খুব মনোরম এক পরিবেশ। ভেতরে একটি হোটেলও রয়েছে দেখলাম, তবে সেটা শুধু শিল্পীদের থাকার জন্য। এখানে ঢুকতে জনপ্রতি 30 টাকা ও ছবি তুলতে গেলে 20 টাকা পার মোবাইল হিসেবে দিতে হয়। বাইরে থেকে দেখে নিয়ে এবার সোনাঝুরি পেরিয়ে এগিয়ে যাব বিশ্বভারতী ক্যাম্পাস ও রবি ঠাকুরের বাড়িতে। খালের রাস্তা ধরে সোজা এগিয়ে এসে সামনের সার্কেল থেকে ডান দিকে বেঁকে যাব উত্তরায়ণ কমপ্লেক্সের দিকে। নিজের রাজ্যকে এভাবে ঘুরে ঘুরে আগে কখনো দেখিনি। যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই আমার বাংলার অপূর্ব রূপ, যার কথা অনেক লেখক কবির রচনায় পড়েছি, তার সন্ধানও পাচ্ছি হাতে নাতে। আর এবার এখান থেকে ডান দিকে বেঁকে ধরে নেব ইউনিভার্সিটির রাস্তা। বিরাট বিরাট গাছের আস্তরণে ঢাকা রাস্তা পেরিয়ে চলে এসেছি রবি ঠাকুরের বাড়ির সামনে। বাঁদিকে আদি ভিটে ও ডান দিকে রবীন্দ্রভবন, আর মাঝে আমি জিষ্ণু। যেখানে এসে পৌঁছলাম এবং দাঁড়িয়ে রয়েছি সেটাই সেই বিখ্যাত ছাতিমতলা। ছাতিম গাছের সীমানায় রয়েছে রবি ঠাকুরের বাড়ি। কোভিডের পর থেকে ভেতরে ঢোকা নিষিদ্ধ, যদিও বর্তমান উপাচার্য খুলেছেন বেশ কিছু দিক। তবে আপাতত স্টুডেন্ট গার্জিয়ান ছাড়া বাইরের লোকেদের প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড। এখানেও ব্রাত্য হয়েই ফিরতে হবে। যাই হোক, মন খারাপ না করে এগিয়ে যাই নেক্সট স্টপের দিকে। বিশ্বভারতী কমপ্লেক্সকে বাঁহাতে রেখে সোজা রাস্তা ধরে এগিয়ে যাব সৃজনী শিল্পগ্রামের কাছে। খুব সুন্দর এই আর্ট গ্যালারি, আমার বৌদির রেকমেন্ডেশন। দেখা যাক কেমন সেই গ্যালারি। এখানে সব গ্যালারিই যে ভালো তা বলাই বাহুল্য। এক এক শিল্পীর দর্শন ও কর্মকারুকার্য, তা তো ভালো হতে বাধ্য। শুধু ঘুরে দেখতে পারলেই হলো। বলতে বলতে এসে পড়েছি সৃজনী শিল্পগ্রামের দোরগোড়ায়।
টেরাকোটার কাজ করা মূল প্রবেশদ্বার দেখবার মতন। ভেতরে না জানি কি আর আছে। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই নানা রঙের মুখোশ, সাথে কাপড়ের ওপর নানা রকম কাজ করে সাজানো এই প্রবেশপথ। দেখতে দেখতে মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি। তবে সেগুলোও যে এখানের অনেক শিল্পীর হাতে তৈরি তাও বেশ বুঝতে পারছি। ডান দিকের বাগানে এসে উঠে পড়লাম গতকালের অনুষ্ঠানে ব্যবহৃত হওয়া একটা স্টেজের ওপর। স্টেজটাকেও কি সুন্দর করেই না সাজিয়েছে। স্টেজের পাশেই প্রকাণ্ড বুদ্ধমূর্তি, গাছে ঘেরা চারপাশের বাগান, অসাধারণ এক পরিবেশ। ইস, আজকে যদি অনুষ্ঠানটা হতো তাহলে কি ভালোই না হতো, কিন্তু যা খালি স্টেজই জোটে কপালে তাতেই মানিয়ে নিই। আর এই স্টেজের পাশে বাগানের দিকে এগোতে দেখলাম বহু স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও রয়েছে এখানে। বাগানের ভেতরের দিকে আরও ঢুকে দেখতে পাওয়া যায় টেরাকোটার অনেক নিদর্শন। বিভিন্ন মুদ্রায় নৃত্যরতা দেবীদের মূর্তিগুলিতে শৈল্পিক ছোঁয়া যে কত সুন্দর তা সামনে থেকে না দেখলে ক্যামেরাতে কত ভালোই আর বোঝা যাবে। তবুও যতটা ভালো করে তুলে ধরা যায় তার চেষ্টাই বরং করি। টেরাকোটার মূর্তিগুলো দেখতে দেখতে এগিয়ে যাই আবারও প্রবেশপথের দিকে। এখানে ছোট ছোট পাকা কুঁড়েঘর তৈরি করে নানা জেলার বিভিন্ন শিল্পকাজ ছড়ানো রয়েছে। এখানে ঢুকতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয়। শুধু জেলাভিত্তিক নয়, বরং রাজ্য ভিত্তিকও রয়েছে শিল্পের ছোঁয়া। বাদিকে পশ্চিমবাংলা, ডানে উড়িষ্যা, সিকিম সবই চোখে পড়ল। কুঁড়েঘরগুলোর বাইরের দেওয়ালগুলোতেও খুব সুন্দর নানা ছবি আঁকা রয়েছে। আর এবার পুতুল ঘরে ঢুকে যাব। এখানে চালচিত্রের মধ্যে আঁকা দশভুজা, লক্ষ্মীনারায়ণের প্রতিলিপি, সাথে রয়েছে দেবদেবীদের অবয়ব ও বিভিন্ন রকমের ছৌ নৃত্যের মুখোশ এবং পুতুল। বাহারি পুতুলের মেলা। পুতুল ঘরের কার্যকলাপ ক্যামেরাবন্দি করে এবার ঢুকে যাব সিকিমের অভ্যন্তরে। এখানেও বাইরে সুন্দর সব দেবদেবীদের মূর্তি আঁকা, আর ভেতরে ঢুকতে নজরে এলো এক ধাতব মূর্তি। অষ্টধাতু বলেই তো মনে হলো, ঠিক বলতে পারবো না। এবারে চোখে পড়ল প্রকৃতির ছবি আঁকা কিছু ঘর। বেশ সুন্দর লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর রঙিন ছবির জৌলুস। এবার এখান থেকে পড়ন্ত বিকেলে বসন্তকালে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে রওনা দিতে হবে বর্ধমানের উদ্দেশ্যে। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো। দেখে রবনেবানাদি জরির সেই সিনটার কথা মনে পড়ে যাচ্ছে, আর সাথে নিজেকে এসআরকে। উফ, এটা হজম হবে না। তবে এই নেভার এন্ডিং ট্রাকের লাইন তো সিনেমার থেকেও বেশি লম্বা। বাস্তব, তবে সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চের। কেমন লাগছে এই ভ্লগ? এক লাইককে এক লাইফ ভেবে এক কমেন্ট করে এক গভর্নমেন্ট বানিয়ে ফেলুন। ভালো লাগলে বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে শেয়ার করে নিন ভিডিওটা। কোনো উপদেশ বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় জানাবেন। আপনাদের উপদেশেই এই নোভাইস ক্রমে পারদর্শী হয়ে উঠবে। বর্ধমান রেল স্টেশনের রাস্তা ধরে সন্ধে নামার আগে পেরিয়ে যাব যতটা পারা যায়, কারণ সিঙ্গেল লেনের ওপর সাইডের গাড়ি থেকে আসা ডিপারের আলো খুবই অসুবিধা করে। লোকজনদের সচেতনতা যে কবে আসবে কে জানে। সন্ধে হয়েই গেল বর্ধমান রেল স্টেশনে পৌঁছতে। যাই হোক, সাবধানে বাকি রাস্তাটুকু চালিয়ে পেরোতে হবে। ঘুরতে ঘুরতে এখন এসব সমস্যা মানিয়ে নিতে পারি দিব্যি। চলতে চলতে এসে পড়েছি ভ্রমণের বৃত্ত সম্পূর্ণ করে বালি ব্রিজে। মানে এবার ছুটি শেষ। আবারও অপেক্ষা আর একটা সপ্তাহান্তের। আপাতত আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভ্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে।